গণভোটে হেয়ার পক্ষে ভোট চাইলেন তারেক রহমান। গণ অভ্যুত্থানে মানুষের ত্যাগ বৃথা যেতে পারে না। আজ জনসভা করবেন সিরাজগঞ্জ আর টাঙ্গাইলে। নির্বাচনের আগে আবারও বিদেশি রাষ্ট্রদূতদের তৎপরতা। অস্বাভাবিকতা না দেখলেও সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। কোটি টাকা ব্যয়ে একের পর এক কর্মসূচিতেও নির্মূল হয়নি এডিস। ডেঙ্গু এখন সারা বছরের সংকট। দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ। ব্যাপক প্রচার প্রচারণার পরেও গণভোট বিষয়ে স্বচ্ছ ধারণা নেই বরিশালের ভোটারদের। বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুরে বাড়ছে সন্ত্রাসী তৎপরতা। অবৈধ আগ্নেয়াস্ত্রের দাপুটে আতঙ্কিত ভোটার, উদ্বেগে প্রার্থীরাও। রংপুরের নির্বাচনী জনসভায় গণভোটে হ্যায়ের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিস্তাপাড়ের মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে নির্বাচিত হলে অবহেলিত উত্তরাঞ্চলের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন বিএনপির প্রধান। ২৪-এর অভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ বৃথা যেতে পারে না মন্তব্য করে একটি দল নির্বাচন বানচালের পায়তারা করছে বলে অভিযোগ আনেন। বিএনপির বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে নিজ দল ও জোটের প্রার্থীদের পক্ষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। শুক্রবার পরন্ত বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মতোই জনস্রোতে এক পর্যায়ে পরিপূর্ণ রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। মাঠের ধারণ ক্ষমতা ছাপিয়ে চারিদিকে লোকে লোকারণ্য, স্লোগান মিছিলে মুখর পুরো এলাকা। অপেক্ষার পালা শেষে রাত 8:30টার দিকে সমাবেশস্থলে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে লাখো জনতা। এখন আমি আপনাদের কাছে আজ থেকে 2 যুগ আগে জাগুবাহের তিস্তা বাঁচাই আন্দোলনে এসেছিলেন তারেক রহমান। এর মাঝে সরকার পরিবর্তন হলেও তিস্তাবাসীর ভাগ্যের পরিবর্তন হয়নি। স্বাধীনতা বিরোধী একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন দলের মহাসচিব। তাদের মানুষ যদি জুলাই আন্দোলন ও সংস্কার ইস্যুকে সামনে এনে ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যার পক্ষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি সরকারে গেলে যারা এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়েছেন তাদের ঋণ মওকুফের ঘোষণাও দেন তিনি। আমূল পরিবর্তন করতে পারবো। একটি দল বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। বিএনপি একমাত্র পারে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করার জন্য। প্রিয় ভাই বোনেরা, একটি দল আছে, সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে। বাংলাদেশ ভালো থাকলে দেশের বাসিন্দারাও ভালো থাকবে বলে জানান বিএনপি চেয়ারম্যান। এই অঞ্চলে আগের এবং বর্তমান মিলিয়ে ভোটের সমীকরণে যথেষ্ট জটিলতা রয়েছে। তবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি এবং যে প্রতিশ্রুতি দিলেন তাতে ভোটের বাড়তি সমীকরণ যোগ হবে বলে মনে করে তৃণমূল। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ভোটের বল নিজেদের কোর্টে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে বিএনপি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, রংপুর। নির্বাচনী প্রচারণায় আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রংপুর থেকে ঢাকায় ফেরার পথে দুপুর 2টায় সিরাজগঞ্জ পাইকপাড়া বিসিক শিল্প পার্কের জনসভায় ভাষণ দেবেন। তার আগমন ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ, ব্যানারে ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ 2 আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জ জনসভা শেষে টাঙ্গাইলে অংশ নেবেন তারেক রহমান। বিকাল 4টায় যমুনা সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কের দরুন চরজনা বাইপাস এলাকার খোলা মাঠে ভাষণ দেবেন। এটি টাঙ্গাইলে তারেক রহমানের প্রথম রাজনৈতিক জনসভা। দলীয় সূত্রে জানা গেছে তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। আমাদের সিরাজগঞ্জের নেতা কর্মীদের এবং সাধারণ মানুষের মধ্যে প্রচুর সাড়া আছে, যদিও খুব শর্ট টাইমে এটা হচ্ছে। আমি আশা করি এই জায়গাটা মানুষে ভরে যাবে, একটা জনসমুদ্রের সৃষ্টি হবে। মধ্যবিত্তের ওপর করের বোঝা কমানোর প্রতিশ্রুতি দিল তরুণদের দল এনসিপি। রাজধানীর একটি হোটেলে তারুণ্য ও মর্যাদার ইশতেহার শিরোনামে 36 দফার ইশতেহার প্রকাশ করে দলটি। আশ্বাস দেয়া হয়েছে কর ফাঁকি বন্ধ করে
কর জিডিপি 12% উন্নীত করার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর। এ সময় দলটির আহ্বায়ক জানান, ফ্যাসিবাদী প্রথা বিলোপ করে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত, নারী বান্ধব ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। এই আয়োজন তরুণদের রাজনৈতিক দল ও 11 দলীয় নির্বাচনী জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপির 36 দফা নির্বাচনী ইশতেহারের ঘোষণা। তারুণ্যের এ নির্বাচনী ইশতেহারে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে দলটি। নতুন চোখে বাংলাদেশ শীর্ষক এ ইশতেহারে নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙার অঙ্গীকার দেওয়া হয়েছে। সকলের কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে। 12টি অধ্যায়ের 36 দফার অগ্রাধিকার বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্ধারিত হয়েছে। এনসিপি এবং এনসিপি সাথে যেই 11 দলীয় ঐক্য, সেই ঐক্য ক্ষমতায় গেলে আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে এই অঙ্গীকার বাস্তবায়নে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। নিজেদের ইশতেহারে দেশের কর আহরণ বাড়ানোর পরিকল্পনার কথা বলেছে দলটি। এছাড়া বাজেট বরাদ্দ, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এনসিপির ইশতেহারে বার্তা দেওয়া হয়েছে সহনশীলতার, পরমত সহিষ্ণুতা ও ধর্মীয় স্বাধীনতা এবং নারী বান্ধব সমাজ গড়ার প্রতিও জোর দিয়েছে দলটি। ইশতেহারে কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যেখানে এনআইডি যেটা, আমরা সেটাকেই একটা নাগরিক কার্ড হিসেবে, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আমরা প্রবাসীদের জন্য একটা ডায়াসপোরা ডিজিটাল পোর্টাল, যেখানে পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, কনসুলার সেবা ইত্যাদি থাকবে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে আসা তরুণ দলটির প্রথম ইশতেহারের গুরুত্ব পেয়েছে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব অঙ্গীকার। এছাড়া নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিও গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে তাদের ইশতেহারে। দীর্ঘ সময় ধরে কথা শুনছেন আমাদের। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনের আগে আবারও দেখা যাচ্ছে বিদেশি রাষ্ট্রদূতদের তৎপরতা। এখন পর্যন্ত অবশ্য এই ধরনের তৎপরতাকে অস্বাভাবিক হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা। তবে বিশ্লেষকদের পরামর্শ, রাজনৈতিক নেতাদের সাথে বিদেশি দূতদের সৌজন্য সাক্ষাৎ যেন নেতিবাচক তৎপরতায় রূপ না নেয়, সেই বিষয়েও সতর্ক থাকতে হবে। কিছুদিন ধরে বিএনপি ও জামায়াতের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর রাষ্ট্রদূতেরা। সাক্ষাতে জানাচ্ছেন, যে দলই ক্ষমতায় আসুক তাদের সাথেই কাজ করতে আগ্রহী তারা। বিদেশি রাষ্ট্রগুলোর দূতদের এসব তৎপরতা সব মহলেই নানা প্রশ্নও তৈরি করে, কারণ অতীতে নির্বাচনে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ উঠেছে বেশ কয়েকবার। এটা আমরা সবসময় নির্বাচনের আগে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে এটা অস্বাভাবিক নয়, তবে এটাও বলছেন অভ্যন্তরীণ বিষয়ে কূটনীতিকদের এরকম দৌড়ঝাঁপের সুযোগ করে দেন দেশীয় নেতারাই। আমার মনে হয় আমরা দায়ী, যেহেতু আমরা সুযোগটা দেই, এবং আমরা অনেকেই আমাদের মনে করে যে বিদেশির সাথে কথা বললে হয়তো একটা কি বলা হয়, আমি আমার ভোটারদের ইনফ্লুয়েন্স করতে পারবো। উল্টোটা যদি হয়, এটা কি আমেরিকা দেশে তো আমরা দেখছি না যে সেখানে রাশিয়া বা চীনের দূতরা ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন দলের সাথে কথা বলছে। সৌজন্য সাক্ষাৎ যেন অন্য কোনো তৎপরতায় পরিণত না হয় সেটা দেখার দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দকে নিতে হবে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ। ছট করে কিছু না বলে চিন্তা ভাবনা করে শুনে বুঝে তারপরে কথাবার্তা বলা দরকার, এবং সেটা আমাদের নিজেদের স্বার্থে। মানে অন্যান্য দেশের যে কূটনীতিকরা তারা তাদের কাজ করছে, কিন্তু সেখানে ভুল ধরতে যাওয়ার চেষ্টা করার দরকার তো আমার নাই। আমার কাজটা আমি ঠিক মতন করলাম, এবং তারা যদি বক্তব্যে এমন কিছু বলে যেটা আপত্তিজনক, তখন সে ব্যাপারে আমাদের বক্তব্য দিব, রিয়াকশন দিব। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনেক দেশই তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতার পরামর্শ দিলেও প্রতিনিধিরা দলগুলোর সাথে নিয়মিত বৈঠক করছেন, যা বেশ আগ্রহ উদ্দীপক বলেও মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। দুবাই থেকে কোনো কাগজপত্র ছাড়াই এসবি ভেরিফিকেশন স্কিপ করে রেখে মাত্র একদিনেই বাংলাদেশি পাসপোর্ট দেয়া হলো রোহিঙ্গা যুবককে। রূপকথার মতো শোনালেও এমন ঘটনা বাস্তবে ঘটিয়েছে দুবাইয়ের কনসুলেট অফিস। সেখানকার কয়েকজন কর্মকর্তা কর্মচারী সিন্ডিকেট প্রায়ই ভুয়া কাগজপত্র দিয়ে রোহিঙ্গাদের পাসপোর্ট বানিয়ে দিচ্ছে। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ এলেও কোনো পদক্ষেপই নেয়নি কনসুলেট অফিস।
আবুধাবির বাংলাদেশ দূতাবাস, এমনকি মন্ত্রণালয়। এই দুর্নীতি ও অপরাধের সাথে জড়িতদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের তাগাদা দিয়েছেন বিশ্লেষকরা। মারওয়ান, বাবা শফিউল্লাহ। স্থায়ী ও জরুরি ঠিকানা বলা আছে কক্সবাজারের টেকনাফের ৯ নম্বর ওয়ার্ডের ১৯১ নম্বর হোল্ডিং। এই ঠিকানা ব্যবহার করে গত ৩০ এপ্রিল দুবাই থেকে বাংলাদেশি নতুন পাসপোর্টের আবেদন করেন ২৫ বছর বয়সী এই যুবক। আলদিনের চেরাগের মতোই যেদিন আবেদন সেদিনই পাসপোর্ট দেয়া হয় মারওয়ানকে, যাতে চোখ কপালে উঠেছে সবারই। অনুসন্ধানে দেখা গেছে দুবাইয়ের কনসুলেটে নতুন পাসপোর্টের আবেদনের সাথে শুধু জন্ম নিবন্ধন জমা দেন মারওয়ান, যেখানে দরকার তার নিজের পুরানো পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট। কিন্তু এসবের কিছুই না থাকার পরও আবেদনের দিনই তা গ্রহণ, অনলাইনে টাকা জমা, ছবি তোলা, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া, ডকুমেন্ট স্ক্যান শেষ করে সাবমিট হয় বাংলাদেশে। আর ওই দিনই ছাপানো হয় মারওয়ানের নতুন বাংলাদেশি পাসপোর্ট। সবচেয়ে অবাক করার ঘটনা, মারওয়ান বাংলাদেশি নন এমন তথ্যই দিয়েছে টেকনাফের স্থানীয় প্রশাসন। আবেদনে ব্যবহার করা বাবা মায়ের নাম ও ঠিকানা পর্যবেক্ষণ করে ওই যুবক রোহিঙ্গা বলে জানান ইউনিয়ন পরিষদ সদস্য। নাই, এটাও বার্মাইয়া। আমি যা এনকোয়ারি করছি, তদারক করছি, এটাও বার্মাইয়া। খুব দুঃখজনক বলি, কিন্তু আমরা তো প্রত্যেকবার যেখানে বলতে হবে এখানে বলতেছি, কাজ তো কিছু হচ্ছে না। আমার বাপ, আমার মা বানাইয়া বার্মাইয়ারা এভাবে এখন অনেক পাসপোর্ট করতেছে। অনুসন্ধানে দেখা গেছে এসবির ভেরিফিকেশন অপশন স্কিপ করে একদিনেই পাসপোর্ট বানিয়ে দেয়া এই ঘটনার পাসপোর্ট অফিসার ছিলেন দুবাই কনসুলেট অফিসের তৃতীয় সচিব নাজমুল হাসান, যার বিরুদ্ধে একই কৌশলে সাবেক ভূমিমন্ত্রী জুলাই হত্যা মামলার আসামি সাইফুজ্জামান চৌধুরীর ছেলেকেও পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগ আছে। তবে এই বিষয় জানতে বারবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া দেননি নাজমুল। কেবলই একজনই নন, দুবাই কনসুলেট অফিস থেকে ভুয়া কাগজপত্র দিয়ে অহরহই রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি করে দেয়া হচ্ছে এমন অভিযোগ দীর্ঘদিনের। কনসুলেটের কর্মকর্তা কর্মচারী মিলে একটি চক্র অর্থের বিনিময়ে এই কাজ করে আসছে বলে একাধিকবার অভিযোগও পেয়েছে দুবাই কনসুলেট, আবুধাবির বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ও। এই বিষয়ে চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি দুবাই কনসুল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামানের। আর এই ঘটনা যেন পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টায় দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। দেখেছি, কথা বলেছি, ওয়ার্কিং অন ইট, ঠিক আছে। যারা অভিযোগ করছে তারা দেখেন ইনফর্ম ফরেন অফিস। আমাদের যে মেকানিজমের কাজ হয় সেখানে এই স্কোপটা একেবারেই নাই। দুবাই কনসুলেট অফিসে পাসপোর্ট সেবায় ভোগান্তির অভিযোগ প্রবাসী বাংলাদেশিদেরও। আমার কাগজপত্র সব সঠিক থাকেও পরে বলতেছে আমার নাকি সঠিক না। আমার কাছে এই বললে ৩,০০০ দিরহাম নিছে। যেটা লিগেল টাকা পাসপোর্ট করতে, সেই টাকা তো চাইতেছে না, উল্টা আরো ঘুষ দিয়ে মাধ্যমে আবার আমার পাসপোর্টটা করা লাগতেছে। সাধারণ মানুষ ভুক্তভোগী আর কি, এছাড়া তো আর কিছু না। কাগজপত্র জালিয়াতি করে রোহিঙ্গাদের এভাবে পাসপোর্ট পাইয়ে দেওয়ার ঘটনা এবং দুর্নীতিতে জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে শাস্তির আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। ক্ষমতার ব্যবহার, দুর্নীতি এবং যোগ সদস্যের দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ ঘটনাদেরকে অনতি বিলম্বে বিদেশে রিকল করে দৃষ্টান্তমূলকভাবে শাস্তি নিশ্চিত করতে হবে। এদিকে বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও এমন পাসপোর্ট জালিয়াতির কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি, ভিসা জাল, পাসপোর্ট জাল, সবকিছু। এবং আমরা ইস্যু করছি সেগুলো, এবং জেনুইনলি ইস্যু করছি। যেখান থেকে যাওয়ার কথা সেখান থেকে ইস্যু করছি পয়সা। পাসপোর্ট জালিয়াতির সাথে জড়িতদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি বিভিন্ন মহলেরও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বর্ষা পেরিয়ে চলে গেল শরৎ, হেমন্ত, চলে যাচ্ছে শীত, কিন্তু বহাল তবিয়তে আছে ডেঙ্গু। চলতি মাসে এখন পর্যন্ত ১০০০ খানেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, মারা গেছে ২ জন। কোটি কোটি টাকা ব্যয়, একের পর এক কর্মসূচি ঘোষণা করেও এডিসের উৎপাত ঠেকাতে পারেনি ঢাকার ২ সিটি কর্পোরেশন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর মৌসুমি নয়, সারা বছরের সংকটে রূপ নিয়েছে। মশা নিধনে দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিকল্প দেখছেন না তারা। ২০২৫ সালে শুরু থেকে শেষ পর্যন্ত ডেঙ্গুর আতঙ্ক আর মশার যন্ত্রণায় কাটাতে হয়েছে দেশবাসীকে। হাসপাতালগুলোতে ছিল আক্রান্তদের ভিড়, বিশেষ করে দেশের উপকূলীয় এলাকায় ভয়াবহ বিস্তার হয়েছে ডেঙ্গুর। ২০২৫ সালে ১০ লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে, প্রাণ গেছে
413 জনের। প্রথম দিকে সহনীয় পর্যায়ে থাকলেও শেষ 6 মাসে ডেঙ্গু আক্রান্ত বেড়েছে হু হু করে। নভেম্বরে প্রায় 25,000 মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়, যা ছিল গত বছরের সর্বাধিক। চলতি বছরেও ডেঙ্গু আক্রান্ত হাজার ছুঁই ছুঁই। সময়ের সাথে সাথে আক্রান্ত আরও বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। গত এক দশকে মশা মারতে প্রায় 830 কোটি টাকা ব্যয় করেছে 2 সিটি কর্পোরেশন। বিশেষজ্ঞরা বলছেন, অব্যবস্থাপনা, সমন্বয়ের অভাব এবং দায়সারা কার্যক্রম চলতে থাকলে ভোগান্তির পুনরাবৃত্তি হবে শুধু। যদি আমরা বছরের শুরুতেই মশাকে নিয়ন্ত্রণ করতে পারি, মশাকে একটি নির্দিষ্ট থ্রেশহোল্ড লেভেলের নিচে রাখতে পারি, তাহলে কিন্তু ডেঙ্গু বিস্তৃত এত হওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য স্থানীয় সরকার প্রশাসন কাঠামোগুলোর উচিত হচ্ছে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ করে বছরের শুরুতেই, বর্ষা আসার আগেই এই নিয়ন্ত্রণটা তাদের হাতে নিয়ে নেওয়া। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লার্ভা ধ্বংস ও মশার উৎসস্থল শনাক্তকরণ। সিটি কর্পোরেশনকে বছর জুড়ে বিজ্ঞানসম্মত ও পরিকল্পনা মাফিক কাজ করার পরামর্শ তাদের। আমাদের প্রথমত ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য একটি সুসমন্বিত জাতীয় নীতি এবং কৌশল নির্ধারণ করতে হবে। সেই কৌশলের 3টি ধাপ থাকবে। সেটি হচ্ছে তাৎক্ষণিক বা দ্রুত কাজ করার একটি ধাপ, মধ্যস্তরের একটি ধাপ এবং দীর্ঘমেয়াদী একটি ধাপ। এবং এই ধাপের সাথে আমাদের সাধারণ মানুষজনকে যুক্ত করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে কমিউনিটি এনগেজমেন্ট বলে, সেই কাজটি করতে হবে। মশক নিধন কার্যক্রমে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা না থাকায় পরিস্থিতি জটিল হয়েছে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। পৌরসভা হোক অথবা ইউনিয়ন পরিষদ হোক, তাদেরকেও যথাযথ দায়িত্ব পালন করতে হবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুরে বাড়ছে সন্ত্রাসী তৎপরতা। অবৈধ আগ্নেয়াস্ত্রের দাপটে আতঙ্কিত ভোটাররা। সম্প্রতি অস্ত্র তৈরির একটি কারখানা উদ্ধার হলেও স্থানীয়দের অভিযোগ, মাঠ পর্যায়ে এখনও রয়ে গেছে বিপুল অস্ত্র, এমনটি বলছেন তারা। উদ্বেগ প্রকাশ করেছেন প্রার্থীরাও। প্রশাসন বলছে, অস্ত্রধারী সন্ত্রাসী কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, উদ্ধার হচ্ছে অস্ত্র। অব্যাহত থাকবে এমন অভিযান। নির্বাচনের সময় ঘনিয়ে আসতেই লক্ষ্মীপুরে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে সন্ত্রাসী তৎপরতা। জেলার বিভিন্ন এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রের প্রকাশ্য মহড়ায় আতঙ্ক ছড়িয়েছে ভোটারদের মাঝে। বিশেষ করে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা এলাকা ও মেঘনা নদীর রামগতির চরাঞ্চলে রাত নামলেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক মততে গড়ে উঠেছে একাধিক সন্ত্রাসী বাহিনী। সম্প্রতি চন্দ্রগঞ্জ বাজারে একটি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় আইন শৃঙ্খলা বাহিনী। এরপর থেকে জনমনে ভীতি আরও বেড়েছে। নির্বাচন ঘিরে মাঝে মধ্যেই হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ। বিভিন্ন জায়গায় হামলা বা বিভিন্ন জায়গায় অস্ত্রবাজি অনেক কিছু দেখা যাচ্ছে। সব অস্ত্র উদ্ধার করতে পারে না প্রশাসন এখনো। এক সময়ের পুরাতন সন্ত্রাসী বাহিনীগুলো 75% সন্ত্রাসী বাহিনী এখন সক্রিয়। আমরা কাস্টমার না পাওয়ার কারণ হচ্ছে মানুষ তো ভয়ে আসতেছে না, রাস্তায় উঠতেছে না ভয়ে, কারণ মানুষের নিরাপত্তা নাই। আমরা যেন প্রয়োজন অপ্রয়োজনে সুন্দরভাবে বাইরে চলাফেরা করতে পারি, আমার এটি ওদের কাছে রিকোয়েস্ট রইল। যদিও সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বলছেন, অবৈধ অস্ত্রের কাছে কেউ নিরাপদ নয়। এনসিপি যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে কল করে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, তাদের বাসা বাড়িতে গিয়ে তাদের মা বাবাকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। বিভিন্ন জায়গায় অস্ত্রের কারখানা পাওয়া যাচ্ছে। এখনো প্রতিটি জায়গায় গোটা বাংলাদেশে লক্ষ্মীপুর সহ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সরকার এখনো তৈরি করতে পারে নাই। আওয়ামী লীগের শাসনামলে কিছু বিশেষ ব্যক্তির কারণে এই এলাকার অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছে এবং একটা সন্ত্রাসী ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছিল বিদায় এই প্রাসঙ্গিক কথাটা বারবার চলে আসছে। লক্ষ্মীপুরে 496টি ভোট কেন্দ্রের মধ্যে 215টিকে অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভোট ঘিরে সতর্ক অবস্থানে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। ইতিমধ্যে আমাদের জেলা পুলিশ 991 জন ফোর্স কিন্তু অ্যাক্টিভ আছে। পাশাপাশি সেনাবাহিনী হচ্ছে সামনে টহল তো চালু আছে। 200 জনের মতো ফোর্স সেনাবাহিনী কাজ করছে। বিজিবিরও টিম নামবে, আনসারের ফোর্স আছে। নিরাপত্তার ব্যাপার কোনো ইয়ে নেই। এবং হচ্ছে 15 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে, 4 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছে। আশা করছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। ভোটারদের প্রত্যাশা, নির্বাচনের আগেই হবে কার্যকর ও দৃশ্যমান অভিযান। নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে ভোট। ডিবিসি নিউজ ডেস্ক। সংসদ নির্বাচন ও গণভোটের বাকি মাত্র 11 দিন। তবে ব্যাপক প্রচার প্রচারণার পরেও গণভোট বিষয়ে স্বচ্ছ ধারণা নেই বরিশালের 79 লাখ ভোটারের বড় একটি অংশের। এমন বাস্তবতায় সুষ্ঠু নির্বাচন ও
রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সচেতন মহল ও বিশ্লেষকরা। বরিশাল বিভাগের 6 জেলার চিত্র মোটামুটি একই রকম। তারা জানেন না গণভোটের হ্যাঁ কিংবা না কোনটিতে সুফল মিলবে। বরিশালের কীর্তনখোলা কিংবা বিষখালীর পার সবখানি নির্বাচনী হাওয়া বইলেও এখানকার জনসাধারণের কাছে ধোঁয়াশা গণভোট। এ অঞ্চলের প্রায় 80 লাখ ভোটারের বেশিরভাগেরই এ সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা নেই। আমরা মহিলারা আমরা কি বুঝবো বাজান, আমরা তো বুঝি না বাজান, আমাকে বুঝেই কইতে হবে। পেপার পত্রিকা যা পড়ছি ওইটুকুই আর কি, এর ডেপথ কোনো নলেজ আমার নাই। তো আমি জানি না, আমি এত আপডেট টেকনোলজি ইউজ করে জানতে পারছি না, তাহলে অবশ্যই সাধারণ মানুষের জানার কথা নয়, এটা আরও একটু বিস্তারিত জানানোর মতো ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যেই গণভোট নিয়ে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করছে। প্রচারণায় রাখছেন না কমতি। তবে প্রান্তিক মানুষের কাছে স্বচ্ছ ধারণা না পৌঁছালে ভোটের মাঠে বিশৃঙ্খলা বা ভুল হওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে। মানুষ খুব বেশি ডিপলি আসলে ভাবে না, মানুষ ভাবে প্রতিদিনকার যে বিষয়, এবং খুব সহজেই তারা ভুলেও যায় দেশের ক্ষমতায় কোন রাজনৈতিক দল বসবে বা কে প্রধানমন্ত্রী হবে, এইরকম এটা নিয়ে যত আগ্রহ আছে সংস্কার নিয়ে তত আগ্রহ নেই। আয়োজনটাই আসলে খুব প্রয়োজনীয় না, এবং যে প্রশ্নগুলি করা হয়েছে প্রশ্নগুলি আসলে খুবই জটিল, এবং 4টা প্রশ্ন, সেই প্রশ্নের 2টায় আপনি একমত হতে পারেন, 2টায় দ্বিমত হতে পারেন, সেখানে আপনি কিভাবে হ্যাঁ বা না দিবেন। আমি আগেই বলেছি, আমরা তো বলছি এটা তামাশা, যদিও তামাশা হয়ে গেছে, কিছু করার নেই। এর জন্য আমি সবাইকে বলবো যেন গণভোটে আমরা হ্যাঁ পক্ষে ভোট দিই। যদিও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান গণভোটের আগেই গণভোট সম্পর্কে অবগত হতে পারবে সাধারণ মানুষ। ভোট তো 12 তারিখে, এর আগেই আমাদের সব লেভেলে এইটা পৌঁছানো হবে গণভোটের সুবিধা অসুবিধা, এবং তারা তাদের সিদ্ধান্ত ভালো মন্দ বিচার বিবেচনা করে হ্যাঁ অথবা না, যেখানে তারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবে সেখানে তারা দিবে। জাতীয় সংসদ নির্বাচনে ডামাডোল থাকলেও দেশের দক্ষিণাঞ্চলের ভোটারদের একটা বড় অংশ এখনো জানেন না গণভোট বা রেফারেন্ডাম আসলে কি, কেন এবারের ব্যালট বক্সে 2টি ভিন্ন কালারের পেপার থাকবে। রাষ্ট্র সংস্কারের এই চূড়ান্ত মুহূর্তে সাধারণ মানুষকে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি সকল ভোটারকে এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করা একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। নির্বাচন যতই ঘনিয়ে আসছে গোপালগঞ্জ 1 আসনের প্রার্থীদের ব্যস্ততা বাড়ছে। আওয়ামী লীগের দুর্গখ্যাত আসনটি দখলে নিতে মরিয়া বিএনপি ও জামায়াত। প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। মাঠে তৎপর ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরাও। অন্যদিকে ভোটাররা বেছে নিতে চান যোগ্য প্রার্থীকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 প্রার্থী। বিগত দিনে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে খ্যাত এই আসনে বরাবরই তাদের আধিক্য থাকলেও এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না কার্যক্রম নিষিদ্ধ দলটি। পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা এই আসনটি নিজেদের দখলে নিতে মরিয়া। হাটবাজার, পাড়া মহল্লায় নিজেদের পক্ষে জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থী সমর্থকরা। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও দুর্নীতি দমনে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। জনগণ যাতে মুক্তভাবে চলাফেরা করতে পারে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, ভীতিহীন পরিবেশে তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করব বলে আমি তাদের আশ্বস্ত করেছি। জনগণ আমাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব এবং আকাঙ্ক্ষিত। আশা করি আগামী নির্বাচনে তারা আমাদের সমর্থন করবে। প্রশাসনের আরও কিছু দ্রুত উন্নয়ন হওয়া দরকার, লেভেল প্ল্যানিং ফিল্ড সঠিক হওয়া দরকার। নানা সমীকরণে সবাই জয় নিয়ে আশাবাদী। আমি যদি নির্বাচিত হই, মকসিদপুরের চেহারা এবং কাশিনীর চেহারা ইনশাল্লাহ আমূল পরিবর্তন করে দেব ইনশাল্লাহ। আমার মা বোনরা তারা স্বাচ্ছন্দ্যে কাজ করবে, এতে ইসলামের কোনো বাধাবিঘ্ন কখনোই থাকবে না। গত 17 বছরের যে শাসনামল শেখ হাসিনার, সেই শাসনামলের যত উন্নয়ন তার সাথে আমরা সহযোগী। এই অঞ্চলের মানুষ যখন ভোট দিবে তখন তাদের বন্ধু হিসেবে, রাজনৈতিক শক্তি হিসেবে জাতীয় পার্টিকেই বেছে নেবে। রিজার্ভ ভোট ব্যাংক তো আমার জনগণের কাছে আমি যাচ্ছি, আশা করি তারা আমাকে ভোট দিবে। আমরা যদি নির্বাচিত হইতে পারি তাহলে আমরা তাদের জন্য শিক্ষা, কর্মসংস্থান এবং তাদের জন্য সেফ চলাফেরা, এগুলির ব্যাপারে আমরা পদক্ষেপ নিব। সবসময় পাশে থাকবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। সুস্থভাবে ভোট দিতে চাই আর
যাতে আমাদের উপর কোনো হামলা ঠামলা না হয়। নির্বিঘ্নে নির্ভয়ে এই ভোট সবাই ভালো মতো দিতে পারবে। আমরা সুষ্ঠুভাবে নির্বাচন চাই, যারা আমাদের পাশে থাকবে বিপদে আপদে তাদেরকেই আমরা নির্বাচিত করব। 138টি কেন্দ্রে 3,99,510 ভোটার আসনটিতে নিজেদের প্রতিনিধি বেছে নেবেন। ডিবিসি নিউজ ডেস্ক।